নমস্কার, শুভ বিজয়া। সবাইকে শুভ বিজয়ের অভিনন্দন, শুভেচ্ছা। গত 1 মাস আগে আমি লাস্ট ভিডিও করেছিলাম। এর মধ্যে আর সময় পাইনি, ওই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। লাস্ট 1 মাস আগে যে আমি ভিডিও করেছিলাম, তাতে আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলায় সমস্ত রাজনৈতিক দলের কি অবস্থান। বিধানসভার 10 মাস আগে নির্বাচনের 10 মাস আগে কোন রাজনৈতিক দলের কি অবস্থান এবং তারা কতগুলো মোটামুটি ক্ষমতায় আসতে পারবে, বা কে কতগুলো, কার সম্ভাবনা বেশি পশ্চিমবঙ্গের রাজনীতিতে, কে ক্ষমতায় আসতে পারে, সেই একটা তুল্যমূল্য বিচার আমি করেছিলাম। তো সেই বিচার করাতে অনেকে আমাকে অনেক রকম সমালোচনা করেছেন, আবার আমাকে সমর্থনও করেছেন। তো যারা সমর্থন করেছেন তাদের তো কিছু বলার নেই, তারা মোটামুটি আমার সাথে একমত হয়েছিলেন। কিন্তু যারা আমাদের সমালোচনা করেছিলেন, বেশিরভাগ ক্ষেত্রে বিজেপি সমর্থক, বিজেপি বন্ধুরা আমাকে ভুল বুঝেছে, বা আমাকে আমার বক্তব্য তাদের ভালো লাগেনি যেহেতু যে আমি অ্যাকচুয়াল প্রকৃত অবস্থাটা তুলে দিয়েছিলাম, সেই অবস্থাটা তৃণমূলের পক্ষে ছিল, যার জন্য বিজেপি বন্ধুদের ভালো লাগেনি, তারা আমাকে অনেক খারাপ কথাও বলেছেন। তো আমার তাতে কিছু যায় আসে না, আপনারা বলতেই পারেন, আপনার ভালো না লাগতে পারে, কিন্তু আমি প্রকৃত অবস্থাটা তুলে ধরেছিলাম যে কি অবস্থায় আছে, মানে শাসক পক্ষ কি অবস্থায় আছে আর বিরোধী পক্ষরা কি অবস্থায় আছে। তো সেইটা যারা বিজেপি বন্ধু তাদের ভালো লাগেনি, তারা হয়তো, যেহেতু মানে পর্যালোচনাটা তৃণমূলের পক্ষেই, মানে আমার পর্যালোচনাটা হয়েছিল তৃণমূলের পক্ষেই, অর্থাৎ যে অ্যাকচুয়াল যে পরিস্থিতি। তো আমি বিজেপি বন্ধুদের বলবো যে ভাই, তোমরা অ্যাকচুয়াল অবস্থাটা বোঝার চেষ্টা করো, না হলে কিন্তু তোমরা যদি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। কেন বলছি কথাটা, তুমি নেক্সট বিধানসভা নির্বাচনে দেখো যে প্রায় 1 লাখের কাছাকাছি, প্রায় 94-95 হাজার বুথ হবে। আগে যা বুথ ছিল তার থেকে এখনো আগে প্রায় 70,000 মতো বুথ ছিল, এখন আরো 24-25 হাজার বুথ বেড়ে যাচ্ছে, যেহেতু অনেক বুথের ভোটার সংখ্যা বেড়ে যাওয়াতে বুথগুলো ভেঙে দেওয়া হয়েছে, যার ফলে 24-25 হাজার বুথ বেড়ে যাচ্ছে। এই 24-25 হাজার বুথ এবং সব মিলিয়ে যে 94-95 হাজার বুথ, তার মধ্যে বিজেপির 40,000 বুথের কোনো সংগঠন নেই, অর্থাৎ সেই বুথে তারা এজেন্ট দিতে পারবে সন্দেহ। তো ওই জন্য বলছি যে তোমরা ভাই আগে করো, সংগঠন তৈরি করো, বুথ লেভেলের সংগঠন, মানে বুথ লেভেলের সংগঠন তৈরি করো, না হলে কিন্তু শাসক পক্ষের সাথে তোমরা পেরে উঠবে না। এটা হচ্ছে প্রকৃত অবস্থা। এবার 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 তোমাদের এটা খারাপ লাগতে পারে, কিন্তু প্রকৃত অবস্থাটা তো আর ভালো লাগা খারাপ লাগার উপর নির্ভর করে না। প্রকৃত অবস্থা যেটা, সেটা তোমার পক্ষে নাও যেতে পারে, সেই জন্য তোমাদের হয়তো ভালো লাগবে, নাও লাগতে পারে। তো এই হচ্ছে অবস্থা। শাসক দলের যে সংগঠন, তাতে কিন্তু ভালো করে সংগঠন না তৈরি করে, বুথ লেভেল অব্দি সংগঠন না তৈরি করতে পারলে কিন্তু রেজাল্ট তোমাদের ভালো হবে না। এটা হচ্ছে 1 নম্বর কথা। তো যাই হোক, সংগঠন
ভালো করেই তারপরে কিন্তু বিধানসভা নির্বাচনে যদি যেতে পারো তাহলে রেজাল্ট ভালো হবে, আদারওয়াইজ কিন্তু নাহলে গতবারের মতোই রেজাল্ট। এখন অবধি যা অবস্থা, এখন অবধি এমন কিছু ঘটে যায়নি, যা এমন কোনো ঘটনা ঘটেনি যে যার পক্ষে শাসক পক্ষের অসুবিধা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু আছেই তো, দুর্নীতির তো আছেই। আহ, নিয়োগ দুর্নীতি, যেটা রিসেন্ট যে দুর্নীতি, আহ, যে 26,000 শিক্ষকের চাকরি গেল। তো যাই হোক, সেইটাকে এখন আহ, এই সরকার এখন নতুন করে আবার পরীক্ষা নিয়ে এটাকে রিপেয়ার করার চেষ্টা করছে। এখন জানি না এটা কতটা সমস্যার সমাধান হবে। তো এইটা একটা তো অবশ্যই শাসক দলের পক্ষে একটা কাঁটা রয়েই গেছে, কিন্তু সেই কাঁটার থেকে বিরোধী পক্ষ কিন্তু ফায়দা তুলতে পারেনি এখনো অব্দি সেইভাবে। তো যাই হোক, তো ফলে এখনো অব্দি যা অবস্থান ছিল, আগের অবস্থান ছিল মোটামুটি সেই অবস্থানই চলছে। এবার আসি যে পুজোয়, এবার পুজোয় কে কতটা সুবিধা তুলতে পারলো এই পুজো দিয়ে। কেননা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো এখন ধর্মটা এসেই যাচ্ছে। তো যেহেতু এটা হিন্দুদের একটা বড় উৎসব, এই উৎসবে কোন দল কতটা ফায়দা তুলতে পারলো। তো মোটের উপর পুজো নির্বিঘ্নে কেটেছে। পুজোতে সেরকম কোনো গন্ডগোল, কোনো দুর্ঘটনা, কোনো অগ্নিসংযোগ বা কোনো বড় ঘটনা ঘটেনি। মোটের উপর পুজো কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই কেটেছে। আহ, যেটা পুজোর আগে যেটা হয়তো একটু সমস্যা হয়েছিল, বৃষ্টির পুজোর কয়েকদিন আগে কলকাতায় যে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল, প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছিল। তো সেই তাতে পুজোটা কিছুটা হয়তো পুজো উদ্যোক্তারা চিন্তায় পড়ে গেছিলেন যে যেহেতু জল টল বিভিন্ন জায়গায় জমে গেছিল। তো তারপরে কিন্তু আহ, বৃষ্টির জল কিন্তু কমে গেছিল, মানে 24 ঘন্টার মধ্যে কলকাতা কর্পোরেশনের প্রচেষ্টায় 24 ঘন্টার মধ্যে কিন্তু জল নেমে গেছিল, যার ফলে সেই অসুবিধাটা কিন্তু পুজোর মধ্যে আর তার ছাপ কিন্তু পুজোর মধ্যে আর পড়েনি। যেটা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেকটা মানে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিলেন এটাকে নিয়ে। কিন্তু আমরা দেখতে পেলাম কি যে যে পুজোটা পুজোর আগে এরকম বৃষ্টির পর জল 24 ঘন্টার মধ্যে জল নেমে যাওয়ার পর কিন্তু কলকাতা শহর পুরোপুরি আবার ছন্দে ফিরে আসে এবং পুজোটা পুজোর মতোই কাটে। এবং এইটা নিয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অনেকটা রাজনৈতিক একটা খেলতে চেয়েছিলেন, যে এখান থেকে যদি কৈধ ফায়দা তোলা যায়। যে যে উনি বলেছিলেন যে বিভিন্ন পুজোর আগে যে কয়েকটা কথা বলেছিলেন, সেইটাকে আমরা দেখেছি উনি সংবাদ মাধ্যমে কি বলেছিলেন। তো তা আমরা এবার শুনে নিই উনি কি বলেছিলেন, সেই কথাটা একবার শুনে নিই উনি কি বলেছিলেন। দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। খুব পরিষ্কার ভাবে আপনাদের বলছি, শনিবার দিন পিতৃপক্ষে যে 3টে পুজো উনি উদ্বোধন করেছিলেন, তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে, বৃষ্টি পড়লে ছাতা মাথায়। যাই হোক, তো দেখতে পেলেন উনি বললেন যে মমতা ব্যানার্জি মহালয়ার মানে মহালয়ার দিনই উদ্বোধন করে দিয়েছিলেন, মানে কৃষ্ণপক্ষেই পুজো উদ্বোধন করেছিলেন, যার ফলে একটা উনি পাপ করেছিলেন। এই পাপের ফলে এই বৃষ্টিটা এসছে এবং বৃষ্টিটা এসে যাওয়াতে উনি যে পাপ করেছিলেন এটা মা দুর্গা খুব
মানে রেগে গেছেন আর কি, মানে এটা তার পাপ, এই পাপের জন্য এই এত বৃষ্টি হয়েছে। এবং সেই দিন বৃষ্টির দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওই আহ, কিছু পুজো উদ্বোধন করতে গিয়ে বৃষ্টি এসেছিল, তখন উনি আহ, মাথায় কাপড়টা জড়িয়ে উনি পুজো উদ্বোধন করেন। কিন্তু এটা নিয়ে শুভেন্দু অধিকারী একটা বলার চেষ্টা করেছেন যে উনি হিজাব পরে উনি পুজো উদ্বোধন করেছেন, ফলে এটাও একটা পাপ, ফলে হিজাব পরে উদ্বোধন করা যায় না। তো শুভেন্দু অধিকারী ওনার কথা উনি বললেন, কিন্তু মানুষ কি সত্যি খেলো কথাটা? মানুষ কি খেলো? আমার মনে হয় না। মানুষ কিন্তু এই কথাগুলো খায়নি। এবং যদি যদি সত্যি পাপ হয়ে থাকতো, তাহলে পুজোটাও কিন্তু এত ভালো কাটতো না। আমার মতে যদি পাপই হয়ে থাকে, তাহলে পুজোর 4 দিনই বৃষ্টি হতে পারতো, কলকাতায় জলে জলে ভেসে যেতে পারতো। কিন্তু কলকাতায় যে হারে লোক এবারে নেমেছে, এবং মানে আপনি চতুর্থী মানে মহালয়াতে উদ্বোধন হয়েছে কিছু কিছু পুজোয়, কিন্তু চতুর্থী পঞ্চমী থেকে যেভাবে মানুষের ঢল নেমেছিল, তাতে কিন্তু এইটা থেকে তার কিন্তু প্রতিফলন পাওয়া যায়নি যে সত্যি একটা পাপ হয়েছে, যার ফলে আহ, এই দুর্গোৎসবে একটা ইয়ে মানে কোন রকম অশুভ কিছু নেমে আসুক, সেটা কিন্তু হয়নি। এবং পুজো সত্যি ভালো কেটেছে, খুব ভালো কেটেছে পুজো এবারে। ওয়েদারের দিক থেকে বলুন, কোনো দুর্ঘটনার দিক থেকে বলুন, প্রত্যেকই ভালো কাটিয়েছে দুর্গাপুজো। কোনো অশান্তি হয়নি, কোনো জায়গায় কোনো সাম্প্রদায়িক দাঙ্গাও হয়নি। তো যাই হোক, সেইটা আহ, আহ, যে প্রতিফলন, তার ফলে 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 মানুষ এটা কিন্তু আর খেলো না। কিন্তু আসল কথা উনি ভেবেছিলেন যে একটা যে সেন্টিমেন্ট যদি দিয়ে, সেন্টিমেন্টের সুরসুর দিয়ে যদি এটাকে কিছু মানুষকে মনকে যদি একটু অন্যদিকে সরানো যায়, কিন্তু আহ, সেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেইটাই যদি সাধারণ মানুষ ভাবতো, তাহলে কিন্তু পুজোয় এত এইভাবে লোক বেরোতো না। আর তারপর যে যে দিকটা থেকে বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী আখ্যা দেয়া বা তার সমস্ত কার্যকলাপ হিন্দু বিরোধী, তারা প্রচারই রাখছে, কিন্তু সেটা সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেটা যাচ্ছে না। সাধারণ মানুষ কিন্তু সেটা নিচ্ছে না। সাধারণ মানুষ কিন্তু নিচ্ছে না এই কথাগুলো। কেন বলছি কথাটা? যে দেখুন, আমাকে তো তাহলে মানে আমি কাউকে একটা বলছি তিনি হিন্দু বিরোধী, কিন্তু তাকে তো একটা প্রমাণ দিতে হবে। তাকে তো একটু, আমি যদি বলি আপনাকে যে আপনি হিন্দু বিরোধী, তাহলে আমাকে তো প্রমাণ করতে হবে যে তুমি হিন্দু বিরোধী কাজ করছো। তো সেইটাই যদি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি শুধু হিন্দু বিরোধী হয়, সেই ক্ষেত্রে তাহলে দুর্গাপুজো গুলোতে কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে যে এতগুলো দুর্গাপুজো কমিটিকে 1,10,000 টাকা করে যে গম পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে যে অনুদান দেওয়া হচ্ছে, সেইটা তাহলে দেওয়া হতো না। কেন? উনি যদি হিন্দু বিরোধী হয়, তাহলে তো উনি আহ, ইয়ে করবেন কেন? যদি উনি হিন্দু বিরোধী হয়, তাহলে তো উনি আহ, এটা ইয়ে করবেন কেন? তাহলে পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা দেবে কেন? তাহলে উনি তো টাকাটা এবারে বাড়িয়ে দিয়েছেন, গতবারে যা দিয়েছিল তার থেকে আরো বাড়িয়ে দিয়েছেন। এটা নাও করতে পারতেন। যদি হিন্দু বিরোধী হতেন, তাহলে হয়তো নাই করতে বা কমিয়ে দিতে পারতেন গতবারে যা দিয়েছেন তার থেকে। কিন্তু সেটা তো করেননি, সেটা করেননি। ফলে হিন্দু বিরোধী তকমাটা এটাও ছাড়ছে না গায়ে। আর একটা হচ্ছে যেটা শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি হিজাব পরে, মানে মাথায় কাপড় দিয়েছে, ওটাকে নিয়ে হিজাব বলছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটাকে হিজাব কোনটাকে বলি আমরা? যে আলাদা কোনো রুমাল বা কোনো বস্ত্র মাথায় যদি ইয়ে করে, তাও সেটাকে ধরুন, আমরা অনেক সময় বৃষ্টি পড়লে অনেক সময় আমরা
মাথায় রুমাল বেঁধে ছোট অল্প বৃষ্টি যে আমরা মাথাটাকে বাঁচানোর চেষ্টা করি। উনি বলছেন যে ওনার কান তো খোলা, তাহলে কান তো খোলা, তাহলে উনি ওটা হিজাবি কান খোলা রেখে কি উনি বৃষ্টি আটকাতে পারবেন? কানের মধ্যে দিয়ে জল ঢুকে যাবে। কিন্তু উনি তো অ্যাকচুয়ালি মাথাটাকে বাঁচানোর জন্য আমরা কি করি, বৃষ্টি আসলে আমরা মাথাটাকে দেখবেন, বৃষ্টি আসলেই আমরা প্রথমে মাথাটাকে বাঁচানোর চেষ্টা করি, তারপরে গায়ে যেখানে ভিজে থাক। কেননা মাথাটাকে আমরা এই জন্যই বাঁচাই যে মাথায় যদি জল বসে তাহলে ঠান্ডা লাগতে পারে, সর্দি হতে পারে, জ্বর হতে পারে। তা পুজো উদ্বোধন করতে গিয়ে সেটাই হয়েছে, কিন্তু উনি বলে দিলেন এটা হিজাব পরে উনি পুজো উদ্বোধন করছেন। কিন্তু মানুষ কিন্তু সেটাকে ওনাকে বুঝতে হবে যে আমি যে কথাটা বলছি সেটাকে মানুষ কতটা নিচ্ছে, সেইটা কিন্তু বুঝতে হবে। সেইটা যদি না বোঝেন তাহলে ওই কথাই থেকে যাবে, কিন্তু মানুষের কানে কিছু যাবে না। হ্যাঁ, যুক্তি দিয়ে কথা না বললে কিন্তু মানুষ সেটাকে নেবে না। তো তো যাই হোক, তো এটাতে এখন আম, যে এই যে পুজো সাফল্যের সঙ্গে কাটলো, এটাকে শাসক দলের একটা সাফল্য বলেই ধরে নেওয়া যেতে পারে। এবং বিজেপি, বিশেষ করে বিজেপি, তারা কিন্তু সেইভাবে কোনো ফায়দা তুলতে পারলো না। আর একটা পুজো কমিটিতেও যেমন কলকাতার লেবুতলা পার্কে সজল ঘোষ একটা অভিযোগ করেছিলেন যে পুলিশ অসহযোগিতা করছে, ফলে তাদের পুজো মণ্ডপ বন্ধ করে দিতে চাইছে, পুজো তাদের করতে দিতে চাইছে না, কোনো সহযোগিতা করতে দিতে চাইছে না। অভিযোগটা তুললেন এবং উনি বললেন যে দরকার হলে আমাদের পুজো বন্ধ করে দেবো আমরা। কিন্তু এইটা অভিযোগটা প্রথম ওঠার পর সবাই ভেবেছিলেন হয়তো কলকাতায় পুজো একটা এরকম বন্ধ করে দেবে সরকার, যেখানে অন্যান্য পুজো কমিটিকে সরকার সহযোগিতা করে টাকা পয়সা দিয়ে, অনুদান দিয়ে পুজোগুলো করার চেষ্টা করছে, সহায়তা করার চেষ্টা করছে, সেখানে যে একটা পুজো বন্ধ হয়ে যাবে, সরকারের এরকম তো মনোভাব ঠিক হচ্ছে না। সবাই হয়তো তাই ভেবেছিল। কিন্তু পরবর্তীকালে যখন বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আসলো যে অ্যাকচুয়াল তত্ত্বটা কি, কেন কেন যে সেটা হচ্ছে এবারে লেবুতলা পার্কে পুজো যে অপারেশন সিঁদুর এর একটা আলো দিয়ে সেটাকে, অপারেশন সিঁদুরটাকে প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছিল, যার ফলে সেখানে মানুষ এসে দাঁড়িয়ে যাচ্ছিলেন। প্রায় ওই শোটা প্রায় ছিল 3-4 মিনিটের একটা শো। তো সেইটা দেখে দাঁড়িয়ে যাচ্ছিল মানুষ, যার ফলে পেছন দিকে ভিড়ের চাপ, যদি মানুষ যদি চলমান থাকে তাহলে কিন্তু ভিড়টা হয় না এবং মানুষ ইজিলি মুভ করতে পারে। কিন্তু যদি কোনো জায়গায় একটা মব দাঁড়িয়ে যায়, তার ফলে অটোমেটিক পেছন দিকে চাপ আসতে শুরু করবে, সেক্ষেত্রে পদপিষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যার জন্য পুলিশ কিন্তু বারে বলেছে যে এইভাবে চলতে দেওয়া যাবে না, কেন কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। এটা আমরা আগেও দেখেছি যে পুজো করার পর যে অসুবিধা এলে পুলিশ সেগুলো বন্ধ করে দিয়েছে। যেমন আমি দেখেছি যে কয়েক বছর আগে শিবম স্পোর্টিং এ আহ, একটা করা হয়েছিল যে বুর্জ খলিফা, দুবাইয়ের। তো সেটা লেজার শো ছিল, যা কিন্তু সেই আলোটা দমদম এয়ারপোর্টে প্লেন নামা আসা করতে অসুবিধা হচ্ছিল, তাদের সিগন্যালিং তারা বুঝতে পারছিলেন না কোনটা প্লেন নামার সিগন্যাল বা কোনটায় এই বুর্জ খলিফার আলোর ইয়ে রোশনাই। ফলে সেক্ষেত্রে কিন্তু তখন সেই রোশনাই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে, যে না এটা করা যাবে না। ফলে সেক্ষেত্রে কিন্তু বন্ধ করে দেয়। অতএব পুলিশ এটা করে, যে যেখানে দেখে সেটা, যে যে যারই পুজো হোক, তৃণমূলের পুজো হোক, বিজেপি পুজো হোক, কংগ্রেসের পুজো হোক, সিপিএম পুজো হোক, সেটা কিন্তু করে। সেটা পুলিশ কিন্তু সেটাই করেছিল যে এইটা যাতে না হয়, যে চাপ বেড়ে যাচ্ছে। আর তার উপর বউবাজারের ওখানটায় কিন্তু সব সরু সরু গলি, আপনি লেবুতলা পার্কে ঢুকবেন, গলি দিয়ে আপনাকে ঢুকতে হবে। বউবাজার বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে যে গলিগুলো আসছে সবই গলি রাস্তা।
ফলে গলি রাস্তাতে যদি এরকম লোকজনের ভিড় হয়ে যায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, পদপিষ্ট হয়ে যায়। সেই জন্য পুলিশ কিন্তু বন্ধ করে দেওয়ার চেষ্টা, বন্ধ না, পুলিশ বারবার তাদের উদ্যোক্তাদের কাছে বলেছে যে এটাকে আপনারা ঠিক করুন বা এটাকে রেজার শোটাকে অফ রাখুন, কেননা এটাতে লোকজনের ভিড় বেড়ে যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে অপারেশন সিঁদুর ভারতবর্ষের গর্ব, এটাকে বন্ধ করে দেওয়ার কি সেটা কিন্তু একবারও বলছে না যে এটাকে বন্ধ করে দেওয়া হোক। তো যাই হোক, সেইটা নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। আলটিমেটলি আমরা দেখতে পেলাম পুজোটা ঠিকভাবে সম্পন্ন হলো, তাদের পুজো বন্ধ করতে হয়নি, ফলে আগেও করতে হয়নি। যাই হোক, তো এই একটা আহ, সমস্যা মোটামুটি উতরে গেছে। তো আরেকটা অনুষ্ঠান আসছে, যে পূজা কার্নিভাল, যেটা প্রত্যেক বছর রাজ্য সরকারের উদ্যোগে হয়, এবারে হয়তো আগামীকাল রোববারে হবে রেড রোডে। তো যাই হোক, এইটাতে কিন্তু তাতেও কিন্তু যে তৃণমূল বা মমতা ব্যানার্জির সরকার যে হিন্দু বিরোধী, এটা কিন্তু প্রমাণ করা যায়নি। ফলে মানুষের মধ্যে এটা কিন্তু খাচ্ছে না মানুষ। তো এইটা বিরোধী দলকে বুঝতে হবে, এমন কিছু করতে হবে, মানে কথা বলতে হবে বা এমন কিছু তাদের কার্যকলাপ আনতে হবে যেটা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা অর্জন করে। এই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে না পারলে কিন্তু এবারেও বিধানসভাতেও বিরোধী দলগুলোর পক্ষে এই শাসক দলকে সম্বরানো সম্ভব নয়। আর সিপিএম কংগ্রেস যেমন থাকে এবারও তাই। সিপিএম এর বিভিন্ন পুজো মণ্ডপে যদি প্রত্যেকবারে যে স্টল গুলো থাকে, বইয়ের স্টল, এবারও বিভিন্ন প্রচুর পুজো কমিটিতে তাদের স্টল ছিল। তারা এইভাবেই তাদের উপস্থিতি জানান দেয়। আর সিপিএম এর এই যে সিপিএম বা কংগ্রেসের 6-7% ভোট, এই ভোটটা কিন্তু তাদের বাড়তে পারে, কিন্তু এই ভোটটা কমবে না, কেননা যারা এখনো সিপিএম বা কংগ্রেসকে ভোট দিচ্ছে তাদের রক্তে সিপিএম বা কংগ্রেসের রক্ত আছে। ফলে তারা কিন্তু অন্যদিকে এই যতই বিজেপি থেকে বলা হোক যে কংগ্রেস বা বামের ভোট আমাদের আসুক, এখান থেকে যদি আরো 3-4% চলে আসে তাহলে আমাদের সুবিধা হবে, কিন্তু এদের এদের রক্তেই হচ্ছে কংগ্রেস বা তৃণমূল, এই কংগ্রেস বা সিপিএম এর রক্ত আছে, এরা কিন্তু আর কিন্তু সিপিএম এর এই যে ভোটটা, এর থেকে কিন্তু আর কমবে না। ফলে এই ভোটটা থাকবেই, এখন যদি বাড়াতে পারে তাহলে তাহলে বাড়বে। যাই হোক, তো এই পুজোর পরে এই মূল্যায়ন, যে এখনো অবধি আগে আমি যা বলেছিলাম এখনো আমি তাই বলছি, যে আগের অবস্থা কোনো পরিবর্তন হয়নি। এই অবস্থা যদি থাকে আবার কিন্তু শাসক দলই আবার ক্ষমতায় ফিরবে, যদি কোনো বড় কোনো ঘটনা না ঘটে। আজকের পরিস্থিতি দাঁড়িয়ে এটাই হচ্ছে ধ্রুব সত্য। আজকের প্রতিবেদন এই অবধি। সবাই ভালো থাকবেন। নমস্কার।